আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থীগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছে আমরা অর্গানন অফ মেডিসিনের ধারাবাহিক আলোচনায় আমরা রত আছি। আমরা এ আশা নিয়েই এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা চলমান। আমরা শেষ পর্যন্ত শেষ করব, সেটাই আমরা প্রত্যাশা করতেছি। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অর্গানন অফ মেডিসিনের 18 নম্বর সূত্রের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। বরাবরের মতোই আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম আমাদের সামনে এখনই আলোচনা উপস্থাপন করবেন অর্গানন অফ মেডিসিনের 17 নম্বর সূত্র। ভাইকে আলোচনার শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থীগণ, আশা করি সকলে ভালো আছেন। ধারাবাহিক আলোচনার আজকের পর্বে অ্যাফোরিজম 18 থেকে আমরা আলোচনা করব। অনুচ্ছেদ 18 অর্গানন অফ মেডিসিন ষষ্ঠ সংস্করণ থেকে আলোচনা করছি। অ্যাফোরিজম 18 এর ইংরেজি ট্রান্সলেশনে বলা আছে, আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। ইংরেজিতে বলা আছে, ফ্রম দিস indubitable truth that besides the totality of the symptoms with consideration of the accompanying modalities bracket aphorism 5, nothing can by any means be discovered in disease wherewith they could express their need of aid. It follows undeniably that the sum of all the symptoms and conditions in each individual case of disease must be the sole indication, the sole guide to direct us in the choice of a remedy. অনুচ্ছেদ 18 বাংলা অনুবাদ বলা আছে, এটা একটা সন্দেহাতীত সত্য যে রোগী ক্ষেত্রে আনুষঙ্গিক ঘটনাবলী সহ প্যারা 5 লক্ষণাবলীর সামগ্রিকতা ছাড়া নিশ্চয়ই আর কোনো কিছু নেই যার দ্বারা একটা রোগ সাহায্যের জন্য তার প্রয়োজন প্রকাশ করতে পারে। আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে পারি, লক্ষণগুলোর সামগ্রিকতা এবং প্রত্যেক ব্যক্তি ক্ষেত্রে পরিলক্ষিত ঘটনাবলী হচ্ছে একমাত্র এবং কেবলমাত্র নির্দেশনা যা রিমিডি নির্বাচনে আমাদেরকে পরিচালিত করতে পারে। বাংলা অনুবাদে এতটুকু বলা আছে। এক্সপ্লেনেশনে যাচ্ছি, বিশ্লেষণ করছি। খুব সহজ ভাষায় স্যামুয়েল হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিনের 18 নং অনুচ্ছেদে যে বিষয়টা দ্ব্যর্থহীনভাবে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন, সকল চিকিৎসকের কাছে যে বিষয়টাকে নিশ্চিতভাবে উপস্থাপন করেছেন, এখানে তিনি বলেছেন ফ্রম দিস ইনডিউবাইটেবল ট্রুথ। এটা হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে তিনি বলছেন যে এটা এমন একটা বিষয় যেটা সন্দেহমুক্ত একটা সত্য বিষয়, যেখানে কোনো সন্দেহ সংশয় নাই। এমন কোনো বিষয় না যে এটাতে সন্দেহ আছে, সংশয় আছে বা অপ্রমাণিত কোনো বিষয়। চূড়ান্ত সন্দেহমুক্ত, চূড়ান্ত একটা সত্য বিষয় হচ্ছে এটা, দ্য বিসাইডস অফ দ্য
that besides of the totality of the symptoms with consideration of accompanying modalities. টোটালিটি অফ সিমটমস বলতে আমরা যা বুঝি লক্ষণের সামগ্রিকতা অথবা ভিন্ন অর্থে লক্ষণ সমষ্টি উইথ কনসিডারেশন অফ অ্যাকম্পানিং মোডালিটিস এবং তার সাথে রিলেটেড সিমটমসের লক্ষণ সমষ্টির যেই মোডালিটিস বা হ্রাস বৃদ্ধি বা উত্থান পতন বা অবনতি এবং উন্নতির যে বিভিন্ন কন্ডিশন এবং টাইম থাকে লক্ষণ সমষ্টি এবং লক্ষণ সমষ্টির সামগ্রিক অবস্থার সাথে রিলেটেড ইন্টারকানেক্টেড আন্তঃসম্পর্কযুক্ত হ্রাস বৃদ্ধির যে কন্ডিশন এই উপাদানগুলো ছাড়া এই বিষয়টা ছাড়া এই ফ্যাক্ট ব্যতীত নাথিং ক্যান বাই এনি মিনস বি ডিসকভার্ড ইন ডিজিজ রোগের মধ্যে আমরা যাকে রোগ বলি বা যিনি রোগী হিসেবে আমাদের কাছে আসেন যখন তিনি অসুস্থ হন একজন সুস্থ মানুষ নিশ্চয়ই আসেন না অসুস্থ মানুষ চিকিৎসার জন্য আসেন তিনি অসুস্থ হওয়ার পরে তিনি রোগে আক্রান্ত রোগের নাম চিহ্নিত হোক বা না হোক রোগটাকে যান্ত্রিকভাবে দেখা যাক অথবা দেখা যাওয়া অসম্ভব হোক কোনো কারণে রোগের নাম নির্ধারিত হোক বা না হোক যখনই রোগীর অস্বাভাবিক কষ্ট অনুভূতি লক্ষণ তৈরি হয় যখন তিনি অনুভব করেন তার শরীর এবং মনে বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে কোনো এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে ওই অবস্থায় তিনি চিকিৎসকের কাছে আসেন লক্ষণ সমষ্টি নিয়ে ততক্ষণ পর্যন্ত তিনি রোগী হয়তোবা তার রোগের অন্য কোনো ইন্টারনাল ফ্যাক্ট জানেন না এবং যার কাছে এসেছেন তিনিও জানেন না যে ভিতরে কি ঘটছে কিন্তু লক্ষণগুলো প্রকাশিত যা অন্যান্য এফোরিজমে বলা আছে যা 6 নম্বর এফোরিজমে ক্লিয়ার করে বলা আছে যে একজন চিকিৎসক এবং একজন পর্যবেক্ষণশীল ব্যক্তি যিনি প্রকৃতভাবে পর্যবেক্ষণ করেন যিনি সতর্কভাবে নিখুঁতভাবে রোগী বিশ্লেষণ করার ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা অর্জন করেন তিনি যে কোনো রোগীতেই লক্ষণ সমষ্টি স্পষ্ট করে চিহ্নিত করতে পারেন দেখতে পান উপলব্ধি করতে পারেন এখানে বলা আছে এই যে লক্ষণ সমষ্টি যা নিয়ে রোগী এসেছে আপনার কাছে যা অবশ্যই প্রকাশিত একজন পর্যবেক্ষণশীল চিকিৎসকের কাছে এই লক্ষণ সমষ্টি এবং লক্ষণ সমষ্টির আর একটা পার্ট মোডালিটিস বা হ্রাসবৃদ্ধি এগুলো ছাড়া রোগের মধ্যে অন্য কোনো কিছু আর বের করা যায় না আবিষ্কার করা যায় না চিহ্নিত করা যায় না where with they could express their need of aid আবিষ্কার করা যায় না বলতে কি কেন কোন বিষয়টাতে করা যায় না where with they could express their need of aid যার মধ্য দিয়ে এই রোগ বা রোগাক্রান্ত ব্যক্তি অথবা রোগাক্রান্ত জীবনী শক্তি যখন অসুস্থ হয়ে যায় তিনি যখন লক্ষণ সমষ্টি প্রকাশ করেন সেই অসুস্থ জীবনী শক্তি তার লক্ষণ সমষ্টির প্রকাশের মধ্য দিয়ে তাকে প্রকাশ করে যে আমি এখন অসুস্থ লক্ষণ সমষ্টির সুস্থতার মধ্য দিয়ে প্রকাশ করে আমি সুস্থ এখন যখন লক্ষণ সমষ্টি প্রকাশিত হচ্ছে শারীরিকভাবে মানসিকভাবে এই লক্ষণ সমষ্টি ব্যতীত সে সাহায্যের আর্তনাদের জন্য অন্য কোনো কিছু আর প্রকাশ করে না অথবা একজন চিকিৎসক যাকে সাহায্য করতে চাচ্ছেন যাকে চিকিৎসা দিতে চাচ্ছেন যাকে রোগ মুক্ত করতে চাচ্ছেন যাকে আরাম দিতে চাচ্ছেন তার এই রোগের সাহায্যের ভাষা বোঝার জন্য সাহায্যের যে মানে রোগ যে সাহায্য কামনা করছে রোগী যে সাহায্যের আর্তনাদ করছে এই আর্তনাদকে বোঝার জন্য তিনি অন্য কোনো কিছু উপলব্ধি করতে পারেন না বা অন্য কোনো কিছু আবিষ্কার করার সুযোগ নাই কি ছাড়া লক্ষণ সমষ্টি ছাড়া লক্ষণ সমষ্টি এবং তার সাথে সংশ্লিষ্ট মোডালিটিস এই বিষয়টা ব্যতীত তিনি রোগের ভাষা জীবনী শক্তির ভাষা বোঝার অন্য কোনো উপায় খুঁজে পাবেন না
এবং রোগী জীবনী শক্তি যখন অসুস্থ হয় তখন চিকিৎসকের কাছে সাহায্যের জন্য যে আর্তনাদ করে, তার ভাষা বা তার প্রকাশ, তার এক্সপ্রেশনটাই ঘটে এই লক্ষণ সমষ্টির মাধ্যমে এবং লক্ষণ সমষ্টির সাথে রিলেটেড মোডালিটিসের মাধ্যমে, হ্রাসবৃদ্ধির মাধ্যমে। তাহলে এটা হচ্ছে রোগের ভাষা, রোগীর ভাষা, জীবনী শক্তির ভাষা। আর এই ভাষাকে অবশ্যই একজন চিকিৎসক বুঝতে হবে, কারণ যিনি রুগীকে সাহায্য করতে চান তিনি যদি রুগীর ভাষাই না বোঝেন, যিনি অসুস্থ জীবনী শক্তিকে সাহায্য করতে চান তিনি যদি অসুস্থ জীবনী শক্তির ল্যাঙ্গুয়েজ না বুঝেন, তাহলে তো তার সাথে কমিউনিকেশন করা যাবে না। তার সাথে কমিউনিকেশন করে তার কষ্ট দুঃখ এর কথা শুনতে পারবেন না। এখন এই কষ্ট দুঃখের কথা আমাদের মানে বাংলা ভাষার বা ইংরেজি ভাষার মতো শব্দ উচ্চারণ করে প্রকাশিত ভাষাকে ইঙ্গিত করা না, বরং এখানে বলা আছে কি টোটালিটি অফ সিমটমস এবং মোডালিটিস। এটাই হচ্ছে রোগীর ভাষা, রোগের ভাষা, জীবনী শক্তির ভাষা। এটা যে ভাষাই হোক, এটা রোগী যখন তার ভাব প্রকাশ করবে, তিনি ইংরেজি, বাংলা, আরবি যে ভাষায় প্রকাশ করুক, অরিজিনালি ভিতর থেকে যেই উপলব্ধিকর ভাষাটা প্রকাশ করছে ওই ভাষাটাকে তিনি ইঙ্গিত দিচ্ছেন। হ্যানিম্যান ওই ভাষাটাকে ইঙ্গিত দিচ্ছেন, টোটালিটি অফ সিমটমসকে ইঙ্গিত দিচ্ছেন। এটা হচ্ছে ভাষা, আর্তনাদের ভাষা, সাহায্য চাওয়ার ভাষা। এটা হচ্ছে সেই ভাষা যে ভাষার মাধ্যমে একজন চিকিৎসক তার রোগীকে রিয়েলাইজ করবেন, উপলব্ধি করবেন, মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন। এবং এছাড়া এখানে যে বিষয়টা বলা আছে, নাথিং ক্যান বাই এনি মিনস, অন্য কোনো বিকল্প পথই নাই তার কাছে। এই লক্ষণকে মূল্যায়ন ছাড়া, লক্ষণকে বোঝা ছাড়া, লক্ষণ ভিত্তিক আর্তনাদের জায়গাটাকে চিহ্নিত করা ছাড়া তার কাছে বিকল্প কোনো পথ নাই যে তাকে সাহায্য করবেন। সুতরাং সাহায্যের জন্য আপনি হাত বাড়াতে চান একজন চিকিৎসক হিসেবে, লক্ষণ চিহ্নিত করতে হবে, লক্ষণ সমষ্টি বুঝতে হবে, লক্ষণ সমষ্টির মাধ্যমে প্রকাশিত আর্তনাদকে যথেষ্ট পরিমাণে এখানে কনসিডারেশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। এটা হচ্ছে এখানের শিক্ষা। কি বলছে, হোয়ার উইথ দে কুড এক্সপ্রেস দেয়ার নিড অফ ইট, যার মাধ্যমে সে নিজেকে প্রকাশ করে, এছাড়া অন্য কোনো কিছু নাই, বা লক্ষণ সমষ্টি ছাড়া অন্য কিছু নাই। ইট ফলোজ আনডিনায়েবলি দ্যাট দ্য সাম অফ অল দ্য সিমটমস অ্যান্ড কন্ডিশনস, ইট ফলোজ আনডিনায়েবলি, এটা একটা অলঙ্ঘনীয় ব্যাপার যাকে আপনি লঙ্ঘন করতে পারবেন না, যাকে আপনি অবমূল্যায়ন করতে পারবেন না, যাকে আপনি ছোট করে দেখতে পারবেন না, যাকে আপনি মূল্যহীন মনে করতে পারবেন না, যেমনটা এখন করা হয়, যেমনটা এখন রোগের এই লক্ষণ সমষ্টিকে বিবেচনা না করে, রোগীর লক্ষণ সমষ্টির ভাষা না বুঝে, শুধুমাত্র দু একটা সাইন বা দু একটা বস্তুগত অবস্থা, দু একটা আহ, যান্ত্রিক প্যাথোলজিক্যাল ইনফরমেশন ভিত্তি করে চিকিৎসার প্রবণতা যেভাবে তৈরি হয়েছে হোমিওপ্যাথিতে বা অন্যপ্যাথিতে, এই ক্ষেত্রগুলোতে রোগীর লক্ষণ সমষ্টি বা মোডালিটিসকে কখনোই মূল্যায়ন করা হয় না। তার যেভাবে মূল্যায়ন করা উচিত, তার এই ভাষাকে যেভাবে স্রষ্টার মাধ্যমে প্রকাশিত, স্রষ্টার ন্যাচারাল নিয়ম অনুসারে প্রকাশিত রোগীর এই যে প্রকাশ, নিজেকে আত্মপ্রকাশ করার যে সিস্টেম, ন্যাচারাল সিস্টেম, এটাকে আসলে স্রষ্টার নিয়ামত হিসাবে দেখা হয় না, মূল্যায়ন করা হয় না, যেটা অ্যাফোরিজম 14 এতে বলা আছে, অ্যাফোরিজম 14-এ বলা আছে যে লক্ষণ সমষ্টি হচ্ছে স্রষ্টা প্রদত্ত ন্যাচারাল প্রাকৃতিক নিয়মের একটা অন্যতম নিয়ামত, যার মাধ্যমে আমরা রোগীকে চিনতে পারি। তো এই এই জিনিসটা এখানে বলা আছে, ইট ফলোজ আনডিনাবলি দ্যাট দ্য সাম অফ অল দ্য সিমটমস এন্ড কন্ডিশন ইন ইচ ইন্ডিভিজুয়াল কেস অফ ডিজিজ, প্রত্যেকটা স্বতন্ত্র আলাদা ইন্ডিভিজুয়াল কেস, ইন্ডিভিজুয়াল রোগীতে এই লক্ষণ সমষ্টির যে জায়গাটা, লক্ষণ সমষ্টির যে ফ্যাক্ট, এটাকে আপনি অলঙ্ঘনীয়ভাবে অনুসরণ করে কি করতে হবে, মাস্ট বি দ্য সোল ইন্ডিকেশন, দ্য সোল গাইড টু ডিরেক্ট আস ইন দ্য চয়েস অফ এ রেমেডি। তাহলে এই অ্যাফোরিজমের মূল শিক্ষাটা হচ্ছে রেমেডি নির্বাচনে, রেমেডি ভাবনায়, রেমেডি পর্যন্ত পৌঁছানোর জন্য একজন চিকিৎসক কি করবেন, বিশেষ করে একজন হোমিওপ্যাথিস্ট, একজন হোমিওপ্যাথিক ডাইনামিক ফিজিশিয়ান, একজন সদৃশ বিধান অবলম্বনকারী ডাক্তার, তিনি কি করবেন, এটা হচ্ছে এখানে মূল শিক্ষা।
যে তিনি অবশ্যই লক্ষণ সমষ্টিকে ফলো করতে হবে, লক্ষণ সমষ্টিকে মূল্যায়ন করতে হবে, লক্ষণ সমষ্টি উপলব্ধি করতে হবে, লক্ষণ সমষ্টির সাথে আলাদা করে গুরুত্ব সহকারে বলা আছে মোডালিটিস, যা অ্যাফোরিজম 5-এও বলা আছে, যা ব্র্যাকেটে এখানে দেওয়া আছে। মোডালিটিস আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে। আমাদের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, বাংলাদেশের একজন হোমিওপ্যাথিক দার্শনিক আমি মনে করি, যিনি প্রয়াত হয়েছেন, ডাক্তার অধ্যাপক শারফুল আলম স্যার। তিনি একটা লেকচারে বলেছিলেন যে মোডালিটিস হচ্ছে লক্ষণ সমষ্টির প্রাণ, বা মোডালিটিস হচ্ছে মেটেরিয়া মেডিকা এবং রেপার্টরির প্রাণ। রেপার্টরি এবং মেটেরিয়া মেডিকা অধ্যয়ন করার জন্য মোডালিটিস সম্পৃক্ত হয়ে অধ্যয়ন করতে হবে। যতক্ষণ মোডালিটিসকে সম্পৃক্ত করানো যাবে না, যতক্ষণ মোডালিটিস ভালো করে শেখা যাবে না, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছ থেকে মোডালিটিস চিহ্নিত করা যাবে না, ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে যে এখানে কোনো একটা অপূর্ণতা আছে, কোনো একটা অসম্পূর্ণতা আছে। এবং মোডালিটিস টোটাল কেসের মানে ডিরেকশনকে আপনার চেঞ্জ করে ফেলতে পারে, এমন ঘটনা ঘটে। তো এজন্য মোডালিটিস আছে কিনা, মোডালিটিসকে আমরা প্রকৃতভাবে চিহ্নিত করতে পারছি কিনা, এটা আরেকটা আলোচনার পার্ট। তবে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে টোটালিটি অফ সিমটমস এন্ড মোডালিটিস দুইটা আলাদা শব্দে ব্যক্ত করা হয়েছে। তো এখানে যে বিষয়টা লাস্ট প্যারাটা আমরা যেটা বললাম, যে এটা একটা অলঙ্ঘনীয় বিষয় যে এই টোটালিটি অফ সিমটমসকে ফলো করে, অনুসরণ করে, মূল্যায়ন করে আপনার আমার একজন হোমিওপ্যাথিস্টের দায়িত্ব হচ্ছে ঔষধ নির্বাচন করা। এবং এটাই হচ্ছে কি কি বলছে, ইন ইচ ইন্ডিভিজুয়াল কেস অফ ডিজিজ, প্রত্যেকটা আলাদা রোগে, আলাদা রোগের ক্ষেত্রে, রোগী চিকিৎসার ক্ষেত্রে মাস্ট বি দ্য সোল ইন্ডিকেশন। এটাই অবশ্যই প্রধান প্রধান নির্দেশনার জায়গা, প্রধান প্রধান নির্দেশক বা প্রধান গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন হিসেবে এটাকে নিতে হবে, এই টোটালিটি অফ সিমটমসকে, এবং দ্য সোল গাইড। এবং এটাই হচ্ছে মৌলিক, ফান্ডামেন্টাল, বা বলা যায় যে সোল বলতে এখানে আহ, যে যে বিষয়টা বলা হয়েছে, যে বিষয়টা হচ্ছে যে কোনোভাবে এটাকে বাদ দেওয়া যায় না। একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে পার্টটা, সেটা হচ্ছে দ্য সোল গাইড টু ডিরেক্ট আস, যে বিষয়টা আমাদেরকে ডিরেক্ট করে, নির্দেশনা করে, নির্দেশনা দেয়, পথ দেখায়, যেই পথকে আমরা অবলম্বন করে আমরা আমাদের এই রোগ আরোগ্যের পথটাকে পাড়ি দিব, সেটা হচ্ছে কি ডিরেক্ট আস ইন দ্য চয়েস অফ দ্য রেমেডি, মানে ঔষধ নির্বাচনের এই পথ। ঔষধ নির্বাচনের এই পথে আমাদের মৌলিক রাস্তা, মূল উদ্দেশ্য, মূল দিক নির্দেশনার জায়গা, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার যে প্রধান উপাদান বা হাতিয়ার, সেটা হচ্ছে লক্ষণ সমষ্টি এবং মোডালিটিস। এবং এটার এই বিষয়টার কোনো বিকল্প নাই। এই বিষয়টা এখানে আরো ক্লিয়ার করে বলা আছে যে বিষয়টার কোনো বিকল্প নাই। একজন চিকিৎসক যখন ঔষধ নির্বাচনের ব্যাপার নিয়ে কাজ করবেন, ঔষধ নির্বাচনের ব্যাপারে তিনি যখন তার প্রচেষ্টা চালাবেন, তখন তিনি কিভাবে প্রচেষ্টা চালাবেন এই বিষয়টা এখানে স্পষ্ট। সুতরাং এখনো যদি এই অনুচ্ছেদ পড়ার পরে, বা অর্গাননের আরো এরকম যে অনুচ্ছেদগুলো আছে, যেখানে আমাদেরকে স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসার যে ফান্ডামেন্টাল কথা, যে ঔষধ নির্বাচনের জন্য তিনি অবশ্যই, একজন চিকিৎসক অবশ্যই লক্ষণ সমষ্টিকে ভিত্তি করতে হবে, লক্ষণ সমষ্টিকে মূল্যায়ন করতে হবে। তখনও যদি আমরা বলি যে লক্ষণ সমষ্টি ছাড়াও ঔষধ দেওয়া যায়, লক্ষণ সমষ্টির বাইরে গিয়ে কোনোভাবে ঔষধ দেওয়ার সুযোগ আছে, কোনো অজুহাতে, কোনো যুক্তিতে, কোনো ব্যাখ্যায়, তাহলে বুঝতে হবে যে তিনি ভুল করছেন, অথবা বুঝতে হবে যে তাকে যদি আমি সঠিক মনে করি, ওই শিক্ষক বা ওই ব্যক্তি বা ওই গুরু যিনি বলছেন যে লক্ষণ সমষ্টির প্রয়োজন নাই, যিনি বলছেন যে লক্ষণ সমষ্টি ছাড়াই ওষুধ দিতে হবে, যিনি বলছেন যে লক্ষণ সমষ্টির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট, যার উপর ভিত্তি করে ওষুধ দেওয়া যায় বা দেওয়া দেওয়ার জন্য উৎসাহিত করেন, বুঝতে হবে যে তিনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে হ্যানিম্যান বেঠিক। আর হ্যানিম্যান যদি সঠিক হয়ে থাকেন, বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান, স্যামুয়েল হ্যানিম্যানের কথাকে যদি আমি সত্য এবং অলঙ্ঘনীয় এবং অবশ্য কর্তব্য হিসেবে গ্রহণ করি, তাহলে ওই শিক্ষক বা গুরু যিনি স্যামুয়েল হ্যানিম্যানের কথার বিরোধিতা করছেন, বিরুদ্ধাচারণ করছেন, কথার বিপরীত কথা বলছেন, তিনি অবশ্যই ভুল করছেন, তিনি অবশ্যই অর্গানন বিরোধী কথা বলছেন, হোমিওপ্যাথিক বিরোধী কথা বলছেন। এই জায়গাগুলোকে আমরা অবশ্যই এভাবে মূল্যায়ন করতে হবে। তো সুতরাং আমরা অবশ্যই আহ, আমাদের চিকিৎসায় ঔষধ নির্বাচনের কাজে, রোগী বিশ্লেষণে, রোগ চিহ্নিত করার ক্ষেত্রে, রোগী চিহ্নিত করার ক্ষেত্রে, এবং আমাদের হচ্ছে কি বলে, আমাদের
একজন স্বতন্ত্র রোগীকে আলাদা করে বিচার বিশ্লেষণের জন্য অবশ্যই সর্বাবস্থায় সকল সিচুয়েশনে লক্ষণ সমষ্টিকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। ইন্ডিভিজুয়াল লক্ষণ সমষ্টিকে ফাইন্ড আউট করে ইন্ডিভিজুয়াল একটা সদৃশ উপযুক্ত সদৃশ মেডিসিনকে নির্বাচন করার জন্য আমরা আন্তরিক প্রয়াস চালাবো। আজকের আলোচনা অনুচ্ছেদ 18 এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই আফজালুল ইসলামকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এখানে মহাত্মা হ্যানিম্যান যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ঔষধ নির্বাচনের ক্ষেত্রে। আমরা আশা করছি ওনার আলোচনা থেকে আমরা এটা বুঝতে পেরেছি। আমরা চেষ্টা করব সেভাবেই নিজেদের চিকিৎসা কার্য পরিচালনা করতে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি।